ওসমানী মির্জাপুর শুভরাত্রি শুরু করছি, পাওয়ার বাই বিএসবি ক্যামেরান স্টুডেন্ট কলেজ। প্রিয় দর্শক, আজ আমরা কথা বলব জাতীয় ঐক্য ও সংবিধান সংস্কার বিষয় নিয়ে। এই বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে অত্যন্ত একজন নির্ভর ব্যক্তিত্ব রয়েছেন, যিনি সমাজচিন্তক, সংবিধান সংস্কার কমিশনের সম্মানিত চেয়ারম্যান, রাষ্ট্রবিজ্ঞানী, যুক্তরাষ্ট্রের এলিয়ন স্টেট ইউনিভার্সিটির ডিস্টিংগুইশড অধ্যাপক। একই সাথে বলতে চাই, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একসময় ছাত্র নেতৃত্ব দিয়েছেন, ডাকসু সাহিত্য সম্পাদক ছিলেন। তিনি হচ্ছেন প্রফেসর ডক্টর আলী রিয়াজ, আমাদের সাথে রয়েছেন। আমি সাবেক ছাত্রনেতা, বর্তমানে আমাদের সংবিধান সংস্কার কমিশনের সম্মানিত প্রধান বা চেয়ারম্যান, যেটাই বলি না কেন, আপনাকে অভিনন্দন জানাই আমাদের এটিএন বাংলা স্টুডিওতে এসে সরাসরি আপনি আপনার মতামত দিবার জন্য, সম্মতি প্রদান করবার জন্য। অনেক মিশ্র প্রতিক্রিয়া, অনেক বলতে চাই যে মানুষের মধ্যে কারো কারো মধ্যে আশা, কারো কারোর মধ্যে হতাশা, নানা কিছু কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো 5ই আগস্ট ছাত্র জনতার বিপ্লবের পর আওয়ামী লীগ সরকার যখন পতন ঘটলো, তারপর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কমিশনগুলি গঠন করা হলো, তার মধ্যে আপনারটি একটি, 6টি কমিশন কাজ করছে। আপনি 7 তারিখে আশা করছেন যে হয়তো বা এই কমিশনের যে রিপোর্ট, সেই রিপোর্টটি আপনি জমা দিবেন। তবে বিএনপি ইতিমধ্যে তাদের একটি বোধহয় রিপোর্ট আপনার কাছে দিয়েছে, বা তাদের যে ইচ্ছা, সে আকাঙ্ক্ষাগুলো তারা দিয়েছে। তারা সেখানে যেটা বলেছে যে বিএনপির পক্ষ থেকে তারা তত্ত্বাবধায়ক সরকার অন্তর্ভুক্ত করা, দ্বিকক্ষবিষ্ট সংসদ, প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য, উপরাষ্ট্রপতি ও উপপ্রধানমন্ত্রীর পদ সৃষ্টি সহ 62টি সংস্কার প্রস্তাব তারা আপনার কাছে দিয়েছে। আবার এদিকে একটা বিষয় দেখতে পাচ্ছি, যেটি আজকের সবচেয়ে আলোচিত বিষয়, যেটি আমাদের ছাত্রনেতারা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছে, তারা এক সংবাদ সম্মেলনে বলেছে 31শে ডিসেম্বর মুজিববাদী সংবিধানের কবর রচিত হবে। তো একদিকে নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে এক ধরনের তাড়াহুড়া, চাপ রয়েছে, কবে নির্বাচন হবে। তারা শঙ্কা করছে নির্বাচন যত পিছিয়ে যাবে তত পতিত সরকার বাংলাদেশে কোনো না কোনোভাবে একটা ক্ষতি করবার চেষ্টা করে কিনা। 31 তারিখে ছাত্ররা আবার এই সংবিধানের কবর দেওয়ার কথা বলছে। আপনাদের মধ্য থেকেও কিন্তু এই সংস্কার, যেটা সংস্কার প্রক্রিয়াটা কবে শেষ হবে, কীভাবে শেষ হবে, নির্বাচন কবে হবে, সেই কিছু নিয়ে কিন্তু স্পষ্টতা নেই। তো সেই অবস্থার প্রেক্ষাপটে আপনি আসলে এই সার্বিক অবস্থা মিলিয়ে রাজনৈতিক দলগুলোর নির্বাচনের যাবার যে তাদের খুব এক ধরনের আশা আকাঙ্ক্ষা, ছাত্রদের সংস্কার করার আকাঙ্ক্ষা, আপনারাও কিন্তু নির্বাচন এবং সংস্কার দুটার কথাই বলছেন। আপনি কীভাবে দেখছেন বিষয়টাকে? ধন্যবাদ। আমাদের কমিশনের যে দায়িত্ব, সেই দায়িত্বটা হচ্ছে যে দুটো দায়িত্ব দেওয়া হয়েছে আমাদেরকে। প্রথম দায়িত্বটা হচ্ছে যে বিদ্যমান সংবিধানের একটা পর্যালোচনা। দ্বিতীয় দায়িত্বটা হচ্ছে যে সংস্কারের জন্য কিছু সুপারিশ তৈরি করা। তো সেদিক থেকে আমরা পর্যালোচনার কাজটা সম্পন্ন করেছি। এখন লেখালেখির মধ্যে আছি আমরা, শুধুমাত্র পর্যালোচনা নয়, আমাদের সুপারিশগুলো তো আমরা তৈরি করছি না। সুপারিশগুলো আমরা সকলের মত নিয়ে সেগুলিকে ক্রিস্টালাইজ করে, সেগুলির প্রধান প্রধান দিকগুলো চিহ্নিত করে, ঐকমত্যের জায়গাগুলো মানে শনাক্ত করে সেইগুলোকে আমরা একত্রিত করছি। এবং আমাদের অফকোর্স কমিশনে যারা আছেন তারা তো এই বিষয়ে দীর্ঘদিন যাবৎ চিন্তা ভাবনা, শিক্ষকতা করছেন। এর মধ্যে আইনজীবী আছেন 3 জন, 2 জন শিক্ষক আছেন, 2 জন সোশ্যাল অ্যাক্টিভিস্ট আছেন, একজন ছাত্র প্রতিনিধি আছেন। তো আমাদের মতামতগুলো আছে, কিন্তু অংশীজনদের মতামতটা গুরুত্বপূর্ণ। এবং সেদিক থেকে আপনি একটি রাজনৈতিক দলের কথা বলেছেন, বিএনপি ছাড়া অন্যান্য দলও দিয়েছে, তাদের সুস্পষ্ট প্রস্তাব আছে। প্রত্যেকটা রাজনৈতিক দলেরই সুস্পষ্ট প্রস্তাব আছে। এর বাইরেও আমরা যখন ওয়েবসাইটটা শুরু করি, তো সপ্তাহ দুয়েকের মতো ছিল, তাতে প্রায় 50,000-এর বেশি লোক আমাদেরকে মতামত দিয়েছে, বিভিন্ন রকম মতামত আছে। আমরা পরে একটি জরিপও করেছি সারা দেশে, বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্সের মাধ্যমে। সেখানে প্রায় 45,000-এর বেশি হাউসহোল্ডে আমরা রিচ করতে পেরেছি। সবগুলি মত নিয়েই আসলে কমিশন চেষ্টা করছে যে তাদের সুপারিশগুলো দেয়া। অন্যান্য যে পরিস্থিতির কথা আপনি বলছেন, সংস্কার, নির্বাচন ইত্যাদি, সে নির্বাচনের অংশটা তো আসলে আমাদের কমিশনের দায়িত্ব নয়। এমনকি নির্বাচন ব্যবস্থা সংস্কারের কথাও বলার, সংবিধানে যতটুকু সংশ্লিষ্ট আমরা সেই বিষয়টাকে নিঃসন্দেহে বলবো, কিন্তু সামগ্রিকভাবে নির্বাচনী ব্যবস্থাটা নিয়ে একটা কমিশন করা হয়েছে, সেটা তারা দেখছেন। আর ইমিডিয়েটলি নির্বাচনের প্রশ্ন, এটা তো সরকারের প্রশ্ন। অন্তর্বর্তী সরকার রাজনৈতিক দলগুলোর সঙ্গে এক ধরনের আলোচনায় তো আছেন। আরও আলোচনাটা মানে অনেক বেশি কনসলিডেটেড হবে এক অর্থে আলোচনাটার, এই সংস্কার কমিশনগুলোর প্রস্তাবগুলো পাওয়া গেল।
তো সেই ক্ষেত্রে এই প্রস্তাবগুলো পাওয়ার পরে কিভাবে অগ্রসর হন সেটা দেখার। তবে শেষ কথা যেটা, সেটা হচ্ছে ধরুন দেশ তো রাজনীতিবিদরাই চালাবেন, তাই না? অন্তর্বর্তী সরকার তো অন্তর্বর্তী সরকার, এখনকার সরকার, তারা দায়িত্ব নিয়েছেন। আমি যেটা বারবার বলি, ওনারা দায়িত্ব নিয়েছেন, ওনারা তো ক্ষমতায় আসেননি, ওনাদেরকে একটা পরিস্থিতিটা কি অত্যন্ত দীর্ঘমেয়াদে যদি আপনি দেখেন, 16 বছর ধরে একটা ব্যক্তিতান্ত্রিক স্বৈরতন্ত্র ছিল এই দেশে, 15-16 বছর ধরে সংগ্রাম চলেছে। শেষ দিকে এসে জুলাই মাসে যেটা হয়েছে সেটা মানে ম্যাসাকার, অ্যাট্রসিটি, এই শব্দগুলিও ক্যাপচার করতে পারে না একটা দেশের নিজস্ব আইন শৃঙ্খলা বাহিনী যে আচরণটা করেছে। তার কারণটা কি? কারণ ব্যবস্থাটার মধ্যে এটা ছিল। তো ওগুলির মধ্য দিয়ে অন্তর্বর্তী সরকার এসছে। ফলে নির্বাচন কি দরকার? অবশ্যই। আমরা কিসের জন্য লড়াই করেছি? গণতন্ত্রের জন্য। গণতন্ত্রে যাবার পথ কি? নির্বাচন। কিন্তু নির্বাচনই তো গণতন্ত্র নয়। তাহলে তো 3টা নির্বাচন দেখেছি আমরা, তথাকথিত নির্বাচন, সাধারণ নির্বাচন বলা যায়। ফলে নির্বাচনের অংশটা নিয়ে আমার ইস্যু হচ্ছে যে নির্বাচন তো অবশ্যই হতে হবে। এখন নির্বাচনের জায়গায় যাওয়ার তো পথটা খুঁজতে হবে আপনাকে, তাই না? কারণ এতগুলো মানুষ প্রাণ দিয়েছেন, এত দীর্ঘ সংগ্রাম, এবং সর্বশেষ যে অ্যাট্রসিটি, ম্যাসাকার, তার তো একটা আকাঙ্ক্ষা আছে, মানুষের মধ্যে একটা আকাঙ্ক্ষা আছে না, বদলটা দেখতে চান। সেইটুকু তো আপনাকে সূচনাটা করতে হবে, অনেকটা পথ যেতে হবে। সেগুলো আমরা দেখি কোথায় যায়। মানে সে কারণে আপনি যেটি বললেন যে প্রথমত আপনার বললেন অংশীজনদের সাথে আপনাদের কথা হয়েছে, সে অংশীজনটা আসলে যেটা আমি হয়তো একটি দলের কথা বলেছি, জামাত ইসলাম আপনাদেরকে দিয়েছে, বাম দল বা অন্যান্যরা আপনাদের তাদের পরামর্শ, আমরা সবাই প্রায় 28টা দলের 28টি কাছ দলেরই থেকে আপনারা প্রস্তাব পরামর্শ পেয়েছি। নিয়েছেন। কিন্তু যে কথাটি আমরা মূলত আপনাদের মতো বিজ্ঞজনকে যখন আমরা অনুষ্ঠানে আনি বা জানবার চেষ্টা করি, সবসময় বলা হয় যে এই যে এত মানুষের প্রাণ দিল এবং এত ক্ষয়ক্ষতি হলো, 16 বছর যেভাবে একটি ব্যক্তি ইচ্ছার কারণের জন্য এই সমস্ত দেশ শোষিত হলো, সুতরাং এর জন্য একটা সময় তো লাগবেই এগুলি পুনরুদ্ধার করতে, পুনর্গঠন করতে, যে সাংবিধানিক প্রতিষ্ঠান থেকে আরম্ভ করে বিচার ব্যবস্থাকে ভেঙে দিয়েছে। তো ওই জায়গাটার মধ্যেই কিন্তু যারা রাজনীতির সাথে সরাসরি যুক্ত রয়েছেন, যারা বড় বড় দলগুলো রয়েছেন এবং যারা রাজনীতি করেন, তাদের মধ্যে একটা শঙ্কা তৈরি হয়ে যায় যে আপনাদের এই ভাবনার মধ্যে দিয়ে নির্বাচনটাকে যেরকম বলা হয়েছিল যে আমাদের সেনা প্রধান বলেছিলেন 18 মাসের মধ্যে, ডক্টর আসিফ নজরুল স্যার, তিনি যদি এটা অফিসিয়ালি কোনো কথা নয়, কোনোটাই তিনি বলছিলেন ডিসেম্বরের মধ্যে, বা কেউ বলছেন মার্চের মধ্যে, 26-এর। তো সব মিলিয়ে ওই সংখ্যাটা কিন্তু রাজনীতিবিদরা সবসময় একটা করছেন বলে আমাদের কাছে মনে হয়। তো আসলে আপনাকে পণ্ডিত ব্যক্তি বলে আমি খাটো করতে চাই না, আপনার জ্ঞান বুদ্ধি এবং বিশেষ করে গত 16 বছরের যে রিজিম, আপনার বই, আমি অনেক কটা বই আমি পড়েছি, প্রথমা যে বইগুলি প্রকাশ করেছে, আপনি যে সাহসিকতা, নিষ্ঠার পরিচয় দিয়েছেন, সেটি কিন্তু আমি মনে করি মানুষের মধ্যে যত রকমইভাবে মিশ্র প্রতিক্রিয়া থাকুক না কেন, যারা আপনাকে বুঝবেন, যারা জানবেন, তারা কিন্তু বুঝতে পারবেন আসলে আপনারা দেশের মঙ্গল চান। কিন্তু প্রশ্নটা হচ্ছে গিয়ে, এত ভালো কিছু করবার আপনাদের মতো আপনারা চেষ্টা করার পরেও কিন্তু মনে হয় যে আপনারা যারা সংস্কার কমিটিতে রয়েছেন, প্রধান যারা রয়েছেন, আপনাদের নানা রকম কর্ম পরিকল্পনার বেড়া জালে নির্বাচনটা পিছিয়ে যাচ্ছে কিনা। না, যাচ্ছে না। তার কারণটা হচ্ছে, দেখুন, কমিশনগুলোর দায়িত্ব দেওয়া হচ্ছে 90 দিনের জন্য। কোনো 90 দিন কি পার হয়েছে? পার তো হয়নি। ফলে আপনি যদি বলেন দীর্ঘসূত্রিতা হচ্ছে, কেউ যদি বলে আর কি, আপনি বলছেন না, ধরুন কেউ আমাকে এসে বলল আপনারা এত সময় নিচ্ছেন, এই যে ধরুন নির্বাচন ব্যবস্থা সংস্কার, তার জন্য 90 দিন দেওয়া যাবে না। যে নির্বাচনী ব্যবস্থাটাকে ভেঙে চুরে শেষ করে দেওয়া হয়েছে, কোনো আস্থা নাই তো এই নির্বাচনী ব্যবস্থার উপর। না থাকার যথেষ্ট কারণ আছে। তো আপনি 2011 সাল থেকে সংবিধান সংশোধন করার নামে যে ভয়াবহ কাণ্ডটা হয়ে গেল, সেটা হচ্ছে গোটা নির্বাচনী ব্যবস্থা ধ্বংস করে দিয়ে শাসন ব্যবস্থায় এককেন্দ্রিকতা তৈরি হলো কিভাবে? এক তো হচ্ছে তার সংবিধানের মধ্যে বিভিন্ন পদ ছিল, আরেক হচ্ছে এই সংশোধনের মধ্যে দিয়ে এই ব্যবস্থাটা তৈরি করা হলো। তাহলে আপনাকে তো এই সময়টুকু দিতে হবে। এইটুকু বলতে আমি বোঝাচ্ছি, এমন যদি হতো যে কোনো 90 দিনের পরে আরও 90 দিন ধরে এই মানে চর্চা চলছে, সংস্কার হবে, প্রস্তাব আসছে, তা তো হয়নি এখন। কিন্তু আমি এটাও বুঝতে পারি, রাজনৈতিক দলগুলো চান যে দ্রুত নির্বাচন করা জরুরি, কিন্তু নির্বাচনী ব্যবস্থাটা তো ঠিক করতে হবে খানিকটা,
তাই না? যেমন ধরুন একেবারে সিম্পল ভোটার যে তালিকা, সেটাও তো হালনাগাদ করতে হবে। তো এই যে হালনাগাদ প্রক্রিয়া, এখন একটা নির্বাচন কমিশন হয়েছে, এখন তাদের দায়িত্ব হচ্ছে এটা হালনাগাদ করা, প্রস্তুতি নেওয়া। তারাও তো বেশি দিন তো হয় নাই, তাদেরকে দিন সুযোগটা যে তারা এগুলি হালনাগাদ করে একটা সুষ্ঠু, অবাধ, গ্রহণযোগ্য নির্বাচন, অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য এটা তো দরকার। হালনাগাদ মানে একটা ভালো ভোটার লিস্ট ছাড়া তো নির্বাচন করা যাবে না। অন্যদিকে যদি আপনি বিবেচনা করেন যে যদি বলা হচ্ছে যে না, এটাকে দেরি হচ্ছে, ওনারা কি বেশি সময় নিতে চান, সরকার কি বেশি সময় নিতে চান, আমি সরকারের আচরণে এখন পর্যন্ত সেটা দেখতে পাইনি। যে অর্থে অধ্যাপক ইউনূস কিন্তু সুস্পষ্ট করে বলেছেন যে উনি 2025 সালে ডিসেম্বর নাগাদ নির্বাচন, যদি লাগে, যদি, তিনি কিন্তু এটা খুব গুরুত্ব দিয়ে যদি লাগে, তার মানে হচ্ছে আমি তো ওনার কণ্ঠস্বর শুনতে পাই যে যে উনি চান না লাগুক, তাহলে যত দ্রুত সম্ভব করা যায়। ফলে নির্বাচনের প্রক্রিয়াটা একদিকে হচ্ছে আসু নির্বাচন, হচ্ছে নির্বাচন কমিশন। ইউনূস স্যার তাহলে কি বলেছেন, কবে নাগাদ নির্বাচনের কথা বলেছেন? 2015 সালের ডিসেম্বর, 2025 সালে, সরি 2025 সালে, 26 সালের, না 25 সালের ডিসেম্বরে, যদি কিছুর প্রয়োজন হয় তাহলে 2026 সালের মাঝামাঝির মধ্যে তিনি নির্বাচনের কথা বলেছেন। তো ফলে আপনি যে বলছেন যে অনেকেই বলছেন যে সেনাপ্রধান 18 মাসের কথা বলেছেন, 18 মাস তো শেষ হয়নি এবং ওর থেকেও তো খুব বাইরে যাচ্ছে না। আমি অস্থিরতাটা বুঝতে পারি, এক অর্থে অস্থিরতা এক ধরনের প্রত্যাশা, সকলেই চান একটা নির্বাচিত গণতান্ত্রিক সরকার থাকুক, সেটা সবাই চান। সেই জন্যই আকাঙ্ক্ষাটা রাজনৈতিক দল ব্যক্ত করে, কারণ রাজনৈতিক দলের দায়িত্ব তো সেটাই, তাই না? ফলে এক ধরনের মানে উদ্বেগ, আশঙ্কার কথা যে বলছেন সেটা থাকবে, অনিশ্চয়তা খানিকটা থাকবে, রাজনীতিতে অনিশ্চয়তারই বিষয়, সেটা থাকবে, প্রস্তুতিও থাকবে। কিন্তু পাশাপাশি এটাও আমাদের মনে রাখতে হবে যে আমরা যে এখানে আসলাম, যে পথটা দিয়ে আসলাম, আবার কি সেরকম আর একটা পথ তৈরি করব, নাকি এইটাকে বন্ধ করার চেষ্টা করবো, যে এই অবস্থায় যেন আমরা না যাই। তার জন্য প্রতিষ্ঠান, সব প্রতিষ্ঠানকে একদিনে করে তোলা যাবে, 3 মাসে করে তোলা যাবে, 6 মাস, 9 মাস, 18 মাসে, তা যাবে। এটা আমরা পথটা পাচ্ছি কিনা। যেমন ধরুন বিচার বিভাগের স্বাধীনতাটা প্রয়োজন, তা আপনার একটা পথ তৈরি করে আসুন, তারপরে দেখা যাক যাতে এই যে জায়গাগুলো, শুরুর জায়গাগুলো অন্তত পক্ষে তো আপনাকে চিহ্নিত করতে হবে কাজ। সেগুলি ছাড়া একটা নির্বাচনে কি যথেষ্ট না, একটা নির্বাচন দিয়ে তো হবে না। জি নিশ্চয়ই, নির্বাচন তো আসলে মানুষের অনেকগুলি গণতান্ত্রিক অধিকারের একটি অধিকার, সেই অধিকারটাকেই নিয়ে আসলে দেখা যাচ্ছে শঙ্কার মধ্যে পড়ে যাচ্ছে। আপনি যেটা বললেন, আসলে আপনার মতো একজন মানুষ যিনি দেশকে খেদমত করতে চান, সেবা করতে চান, আমরা যারা আপনাকে পছন্দ করি বা আমাদের মতো যারা আপনাকে পছন্দ করেন, আমি মনে করি অগণিত দেশের মানুষ আপনাদেরকে পছন্দ করে। কোনো কারণের জন্য আপনারা দেশের সেবা করতে গিয়ে যাতে কোনো কারণে আপনারা কোনো না কোনোভাবে দেখা গেল যে আপনি জানলেন না, বুঝলেন না, ভালো করতে গেলেন, কিন্তু দেখা গেলো মানুষের মধ্যে একটা মিশ্র প্রতিক্রিয়া হলো। তো সেই অবস্থায় যে এই সংবিধান পুনর্লিখন, সংস্কার, এই জায়গাটা কিন্তু একটা বড় তর্ক তৈরি করেছে। আপনারা যেমন বলছেন যেটাকে পুনর্লিখন করার কথা হয়তো একবার বলেছিলেন, পরবর্তীতে কী হয়েছে সেটা জানি না। তো এই পুনর্লিখন করার বিষয়টাই কিন্তু অনেককে কিন্তু শঙ্কিত করেছে। এই পুনর্লিখন মানে কি পুরো সংবিধানটাকে আবার লেখা, এবং লেখার সেই পদ্ধতিটা কি হবে, সেটি করবার জন্য আপনারা সেরকমভাবে আইনগত ভিত্তি আপনাদের আছে কি না, বা সেটা আসলেই করবেন কি না। যদিও আজকে দেখেছি একটা দেশের প্রথম সারির গণমাধ্যমে আপনি প্রিন্ট মিডিয়া আপনি বলেছেন যে এটা নিয়ে কোনোভাবেই শঙ্কিত হবার কারণ নাই, পুনর্লিখন এবং সংস্কারের মধ্যে খুব একটা যে পার্থক্য আছে সেটা কিন্তু আপনি বুঝিয়ে বলবার চেষ্টা করেছেন। সে পত্রিকাটি অনেকে পড়লে হয়তো ভালো বুঝতে পারবে, কিন্তু আপনি যদি দর্শকদের বলেন এই যে পুনর্লিখনের কথাটা বলার কারণের জন্যই কিন্তু যারা নির্বাচিত গণতান্ত্রিক ব্যবস্থায় জনগণের ভোটে দেশের ক্ষমতা ফিরিয়ে দিতে চায়, তারা কিন্তু মনে করে এখানে একটা কোথাও একটা ভুল বোঝাবুঝি আছে কিনা। না, ভুল বোঝাবুঝি নাই, আসলে ভুল বোঝাবুঝি নাই। ধরুন এখানে দুটো বিষয় আছে, আমি একটু ডিসেন্টেঙ্গেল করি দুটো বিষয়। পুনর্লিখনের বক্তব্যটা আমি যখন দেই অগাস্ট মাসের শেষে, রাষ্ট্রবিজ্ঞান পঠন পাঠনের দীর্ঘ অভিজ্ঞতা, বাংলাদেশের সংবিধান নিয়ে ধরুন দীর্ঘদিন ধরে আমি বোঝার চেষ্টা করেছি, পড়ার চেষ্টা করেছি, বিশ্লেষণ করার চেষ্টা করেছি। তো ধরুন 1983 সালে আমার একটি গ্রন্থের একটি অধ্যায় ছিল যে সাংবিধানিক একনায়কত্ব প্রতিষ্ঠিত হতে পারে বাংলাদেশে। আমি
ওই সময় মনে হয়েছে আমার সংবিধান পড়ে 72 থেকে 83 সাল পর্যন্ত সংবিধানের পথরেখায় আমার মনে হয়েছে। একই কথা আমি 93 সালে 10 বছর পরে যে আমরা ইতিমধ্যে 90-এর গণঅভ্যুত্থান হলো, আমরা গণতন্ত্রের পথে প্রবেশ করলাম, তাহলে কি ওই পথ থেকে সরে আসলাম? 93 সালে এসে আমার ওই আশঙ্কাটা থাকলো, আমি সেটা বললাম, এটা আরেকটা বইয়ের অধ্যায়ে থাকলো। তো এই বিবেচনাগুলির থেকে একাডেমিক অর্থে আমার কাছে যেটা মনে হয়েছে যে শেখ হাসিনার ব্যক্তিতান্ত্রিক একনায়কতন্ত্রের একটা ভিত্তি কিন্তু হচ্ছে সংবিধান। তো তাহলে এই সংবিধানটা এইভাবে রেখে কি আপনি আগাতে পারবেন? সেই বিবেচনায় আমি বলেছি এটা পুনর্লিখন দরকার। পুনর্লিখন মানে কি, মর্মবস্তুর দিক থেকে আপনি এটাকে এমন করবেন যেন ওই পথে না যায়, একনায়কতন্ত্র, ক্ষমতার এককেন্দ্রীকরণ, ওইখানে যাতে না যায়, যাতে যেখানে যাবে সেটা হচ্ছে সকলের অংশগ্রহণমূলক গণতান্ত্রিক। আমার কাছে মনে হচ্ছে যে এটা আপনি রিরাইট না করে এই জায়গায় যেতে পারবেন। এটা হচ্ছে আমার ব্যক্তি হিসেবে, খেয়াল করুন, আমি এটা অগাস্ট মাসে, তখনও আমার কোনো জানার কোনো কারণ নেই যে আমাকে এই দায়িত্বটা দেওয়া হবে। আমি মানে কৃতজ্ঞ যে আমার দায়িত্বটা দেওয়া হচ্ছে, কিন্তু আমি তো একা নই, কমিশন। তো এখন এই জায়গাটা, এটা হচ্ছে আমার মত, খেয়াল করুন, যেন একাডেমিক হিসেবে বাংলাদেশের রাজনীতি বোঝার চেষ্টা করেছি 3-4-5 দশক। আপনি ধন্যবাদ, আপনি আমার কিছু বইয়ের কথা উল্লেখ করেছেন। তো ওই জায়গায় দাঁড়িয়ে আমার কাছে মনে হচ্ছে এটা হচ্ছে পথ। এখন যখন কমিশনের দায়িত্ব আমাকে দেওয়া হচ্ছে, দেখুন কমিশন আমি একা নই, তাই না, 9 জন, কিন্তু তার চেয়েও বড় জিনিস হচ্ছে কমিশনের দায়িত্বটা কি, অংশীজনরা কি বলছে, তারা কি চান। এবং এই ক্ষেত্রে আমাদের কমিশনের দায়িত্ব কিন্তু সংবিধান লেখা নয়, আমরা ড্রাফট করছি না, আমরা কিছু রেকমেন্ডেশন দেবো, আমরা কিছু সুপারিশ দেবো। সুপারিশগুলি কিসের জন্য দেবো? যেমন ধরুন আমরা কতগুলো লক্ষ্য নির্ধারণ করেছি, এটা ধরুন নভেম্বর মাসের 3 তারিখে একটা সাংবাদিক সম্মেলনে আমি খুব স্পষ্ট করে বলেছি যে লক্ষ্যগুলি কি, যেন ফ্যাসিবাদ ফেরত না আসতে পারে, ক্ষমতার এককেন্দ্রীকরণ না হয়, জবাবদিহিতার ব্যবস্থা থাকে, স্থানীয় সরকারগুলো শক্তিশালী হয়, মানুষের অংশগ্রহণ করার জন্য পথ তৈরি হয়, এইগুলিকে আমরা লক্ষ্য হিসেবে নির্ধারণ করে এখন এই সুপারিশমালা বাস্তবায়ন করবে কি, মানে প্রশ্ন হচ্ছে তখন তো আপনার ওইটাকে সংবিধানের মধ্যে নিতে হবে। এই কাজটা যখন করা হবে তখন যা প্রয়োজন হবে সেটাই করবেন যারা করবেন, আমরা করছি না। ফলে যারা করবেন তারা কি করবেন, আমি যেটা বুঝতে পারি, কোথাও কোথাও কি পরিবর্তন সামান্য সংশোধনে হবে, হতেও পারে, আবার কোথাও কোথাও আপনাকে অনেক কিছু লিখতেই হবে নতুন করে। আমি একটা উদাহরণ দিই, আপনি বিএনপির কথা বললেন, তো এই জন্য বিএনপির উদাহরণটাই দিচ্ছি। ওনারা বাইক্যামেরাল পার্লামেন্টের কথা বলেছে, এই তো বাংলাদেশে এখনকার সংবিধানে কি আছে? তাহলে কি করতে হবে, আপনাকে লিখতে হবে, ওইটাকে আপনি কি বলবেন। এবং বাইক্যামেরাল একটা বললাম তাইলেই তো হবে না, তো একটা তার কিছু ইমপ্লিকেশনস আছে, তাই না, যে এই অনুচ্ছেদ ওই অনুচ্ছেদে তার ইমপ্লিকেশন। বাইক্যামেরাল বললে আপনি একটা উচ্চ কক্ষ, তার কিছু দায়িত্ব থাকলো, তাহলে নিম্ন কক্ষ বলে এখন যে জাতীয় সংসদ আছে তার কিছু দায়িত্ব আছে, সেই দায়িত্বর কিছু কি উপরে গেল, কিছু কি থাকলো না, সেটা আপনাকে ফলে এই যে বিতর্কটা, বা ধরুন শঙ্কার কথা বলছেন যে পুনর্লিখন মানে কি পুরোটা লিখে ফেলতে হবে নাকি, না, সেটার কথা আমি যখন বলেছি আমি মর্মবস্তুর দিক থেকে বলেছি। কমিশন হিসেবে আমরা যেটা করবো আমরা সুপারিশ দেব, কিন্তু একটা জিনিস কি জানেন, আমরা প্রায়, এটা আপনি অন্যদের সাথে কথা বললে, সাধারণ লোকদের সাথে কথা বললে বুঝতে পারবেন, শুনতে পারবেন সম্ভবত, আমরা শুনেছি, আমরা অংশীজনদের কাছে, যে সংবিধানটা একটু সহজ ভাষায় লেখেন তো, যাতে আমি বুঝতে পারি। আমরা বুঝি না, আমরা বুঝি না, একের ক অনুচ্ছেদে লেখা আছে, আবার গ অনুচ্ছেদে গিয়ে আবার ওটা বলা আছে, সুতরাং কোন অনুচ্ছেদের সাথে কোন মিল সেটি কিন্তু সাধারণ নাগরিকরা বুঝতে পারে। এই যে কথাটা বললেন, এটা খুব গুরুত্বপূর্ণ কথা। এইটা আপনি এখন কেউ যদি বলে যে এইটাকে সহজ সরল ভাষায় লিখুন, এটা কি পুনর্লিখন? তো পুনর্লিখন, কারণ আপনি এখন এইটার অর্ধেক আমি রাখলাম কঠিন ভাষায়, অর্ধেক আমার, যেমন একেবারে এখানে কমিশনের কথা না, আমি খুব ব্যক্তিগত একটা মত বলি, বাংলাদেশের সংবিধানটা সাধু ভাষায় লিখিত কেন, চলিত ভাষা না কেন? আমরা যে ভাষায় কথা বলি সেই ভাষায় আমরা একটা সংবিধান লিখতে পারবো না কেন, তাই না? মানে তো সেটা পারার কথা, আমরা করছি না।
আবারও বলি, এটা ভুল বোঝাবুঝির যাতে অবকাশ নয়, আমরা করছি না, কিন্তু যারা করবেন তাদের কাছে অংশীজনরা বলছেন, সাধারণ মানুষ বলছে। কারণ কি? কারণটা হচ্ছে সংবিধান তার তার রাইটের প্রোটেকশন হওয়ার কথা। আমি যে জিনিস বুঝি না সে আমাকে রক্ষা করবে কি করে? আমি যখন পরে বুঝবো যে আমার এই অধিকারটা দেওয়া হচ্ছে, এই অধিকারটা ওই জায়গায় লঙ্ঘিত হচ্ছে, তাহলে আমি এটা দেখায় বলতে পারি, দেখেন আমার এই অধিকার ছিল, আপনি লঙ্ঘন করেছেন। তাহলে এই যে আমরা একটা ছোট বিরতির আগে আরটা দুটো বিষয় স্পষ্ট একটু যদি আপনাদের শুনতে চাই, সেটা হচ্ছে আপনি বলছিলেন প্রফেসর ডক্টর ইউনূস বলেছেন 2025 ডিসেম্বর নাগাদ একটা নির্বাচন নিশ্চয়ই হবে আশা করছেন, এবং আপনিও নিশ্চয়ই সেভাবে আশাবাদী হচ্ছেন। এবং সংবিধান যেটি পুনর্লিখন বলতে গিয়ে একটা যে রাজনৈতিক দল সহ যারা রাজনীতির সাথে যুক্ত বা সাধারণ মানুষ যারা ভুল বুঝছেন যে এটা একেবারে পুরোপুরিভাবে পুরা লেখা নয়, কিছু কিছু অংশ বেশি সংস্কার করা, কিছু কিছু অংশ বেশি ওখানে উল্লেখ করা, এটি হচ্ছে মূলত পুনর্লিখন বলতে বুঝিয়েছেন। এটি আমি পুনর্লিখন, আপনি যদি আমাকে একাডেমিক হিসেবে জিজ্ঞাসা করেন, আমাকে আপনাকে কমিশনের প্রধান হিসেবে যদি জিজ্ঞেস করেন, আচ্ছা, কমিশনের প্রধান হিসেবে আমাদের সুপারিশগুলো আমরা দিয়ে বলবো যে এই এই জিনিস করা দরকার, এবং এতে করে কোন কোন অনুচ্ছেদগুলো তাতে ইম্প্যাক্টেড হবে সেটাও আমরা বলে দেব। এখন এটা যারা লিখবেন মানে হচ্ছে সেটা তো শেষ পর্যন্ত ড্রাফটেড, কনস্টিটিউশন ড্রাফটেড হয়, যারা ড্রাফট করবেন তারা দেখবেন যে কিভাবে লেখা যায়। আমি যেমন বললাম যে স্থানীয় সরকারকে শক্তিশালী করার জন্য এই প্রতিষ্ঠানটা তৈরি করা দরকার, বা এমপি উপজেলা চেয়ারম্যানের দ্বন্দ্ব যাতে সংঘাত না হয়। এই যে আমরা এই যে কথাটা আপনার যদি বলতে চাই, আমরা এইটা লিখবো যে এইভাবে সংঘাতটা মেটানো যায়। এখন এইটা আপনি সংবিধানে কিভাবে যুক্ত করবেন সেটা তো ড্রাফটিং। তাহলে আপনারা তো সুপারিশ দিচ্ছেন, আমরা সুপারিশ দিচ্ছি। আপনারা কোনোভাবে লিখিত করে কোনো বই যেটা ছাপানোর জন্য বা ছাপিয়ে কোনো বই উপস্থাপন নয়, আপনারা আপনাদের টাইপ করা সুপারিশগুলো আপনারা সেখানে দিচ্ছেন। হ্যাঁ, আমরা দিচ্ছি। অ্যাবসলিউটলি। আপনি এই যে ভুল বোঝাবুঝি একটা হয়েছে, আমরা কি সাধারণ মানুষের প্রত্যাশা থেকে হয়, সবসময় যে খুব শঙ্কা থেকে হয় তা কিন্তু না। আমি পথে ঘাটেও লোকজন আমাকে জিজ্ঞাসা করে যারা চিনতে পারেন, এইটা করেন কিন্তু সংবিধানে। এই যে সংবিধান তো নাগরিকের দলিল, এটা তো এমন এক দলিল যে দলিল আসলে একটা রাষ্ট্রকে পথ দেখায়, একটা জনগোষ্ঠীর আকাঙ্ক্ষাকে প্রতিফলন করে। নিশ্চয়ই। তো তাহলে প্রত্যেকেরই তো আকাঙ্ক্ষা আছে। তাহলে যদি যারা 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 আপনাকে ভুল বুঝে থাকতে পারে, আমি ভুল বুঝে আছে বলে মনে করি না, আপনি যেহেতু সকল শ্রেণী পেশার মানুষের সাথে দেখছেন, টেলিভিশনে বক্তব্য দেখেন, বিভিন্ন দলগুলির মন্তব্য দেখেন, কোনো কারণে যদি কেউ আপনাকে ভুল বুঝে থাকে যে আপনার বা আপনাদের সংস্কারের 2-4টি সংস্কারের কমিটির প্রধানদের কারণের জন্য নির্বাচনটা কি পিছিয়ে যাবে কিনা, সেই জায়গায় সর্বশেষে আপনি যদি একটু মন্তব্য করেন। আমি এখন পর্যন্ত তার কোনো আশঙ্কাই দেখছি না। সংস্কার কমিশনের জন্য নির্বাচন পিছিয়ে যাওয়ার কোনো রকম সম্ভাবনা আমি দেখি না, মানে এর আশঙ্কাও করি না। কারণ কি জানেন, প্রত্যেকটা কমিশন কাজ করছে একটা নির্ধারিত সময়। কারো কারো ক্ষেত্রে 2-4-5-10 দিন বেশি লাগতে পারে, লাগতেই পারে। আপনি যে কোনো কাজ করতে গেলে আমরা একটা বই পড়ার পরিকল্পনা করলেও তো ভাবি যে 7 দিনে শেষ করবো, দেখা যায় 10 দিন লেগে যায়, হতেই পারে। আর এটা একটা আরো বড় প্রক্রিয়া। সবচেয়ে বড় প্রক্রিয়ার সবচেয়ে বড় উপাদানটা হচ্ছে আমরা সকলের কথা তো শুনতে হবে, শুনে বুঝে আত্মস্থ করে তার বাস্তবতা বিবেচনা করে সেটাকে একভাবে সুপারিশ মালায় পরিণত করতে। সেটা 2-4-5-10 দিনের ব্যাপার, মানে অতিরিক্ত লাগতে হবে। কিন্তু এখন পর্যন্ত কেউ কিন্তু অতিরিক্তর কথা বলছেন না। প্রধানত লোকজনের উৎসাহ দেখি আমি দুটো কমিশনকে ঘিরে, একটা হচ্ছে সংবিধান সংস্কার, একটা হচ্ছে নির্বাচনী ব্যবস্থা। এইটা ঘটনাচক্রে আমাদের অফিস পাশাপাশি এখন। তো এখন ঘটনা হচ্ছে যে মানে এই যে সংস্কারের কারণে বা ধরেন সংস্কারের সুপারিশের কারণে, সংস্কার তো একটা বড় কাজ। আবার এখানে আবার একটু আমাদের বুঝতে হবে যে আসলে রাষ্ট্র সংস্কার এক জিনিস, সংবিধান সংস্কার এক জিনিস, নির্বাচনী ব্যবস্থা সংস্কার এক জিনিস। কিছু হচ্ছে খুব টাইম বাউন্ড, আবার কিছু আছে একটা অনগোয়িং প্রসেস। সংস্কারের কিছু দিক কিন্তু অনগোয়িং, একটা রাষ্ট্র ক্রমাগতভাবে পরিবর্তন চলবে, আজকে এটা কালকে ওইটা করে মানুষ হতেই থাকবে। কারণ মানুষ তো বদলাচ্ছে। আজকের যে ডেমোগ্রাফি কালকে তা থাকছে না। আজকে যে মানুষ আগামী 10 বছর পরে ভিন্ন আকাঙ্ক্ষা, টেকনোলজি আসতেছে, তারপরে সব বৈশ্বিক পরিস্থিতি তৈরি হচ্ছে,
আমাদের অর্থনীতি বদল হচ্ছে, আমাদের সক্ষমতা বাড়তেছে, আমাদের প্রত্যাশা বাড়তেছে, এগুলির এবং তার একটা রাজনৈতিক রিফ্লেকশন হইতে হবে না। ফলে এটা একটা একটা রাষ্ট্রের সংস্কার প্রক্রিয়া একরকম, এটা চলবে, এটা চলতে, কিন্তু আবার কিছু জিনিস তো খুব টাইম বাউন্ড, তাই না? আপনাকে তো দুপুরের খাবার দুপুরেই খেতে হবে। আর তো ফলে এখন এই ফাইনাল যেগুলি খুব ইমিডিয়েট, সেগুলির ব্যাপারে হচ্ছে যে এগুলির উদ্যোগ নিতে হবে, সকলকে মিলে নিতে হবে। এটা কেবলমাত্র অন্তর্বর্তী সরকারের দায়িত্ব বলে আমি মনে করি না। আমি মনে করি যে এই প্রক্রিয়াটা এগিয়ে নেবে রাজনীতিবিদরা, এবং সেখানে তাদের একটা ঐকমত্যের জায়গা তৈরি করতে হবে, এটা আছে। জি, নিশ্চয়ই আমরা একটা আলোচনাটা নিয়ে ফিরবো। তবে আলোচনার শুরুতে আপনার কাছে শুনতে চাইবো সেটি হচ্ছে গিয়ে যে এই যে ঐক্যমতের প্রক্রিয়া বললেন, এবং সেই ঐক্যমতের প্রক্রিয়ার ক্ষেত্রে আপনি আপনার জনপ্রিয়তা যেটি আপনার আছে, আপনার লেখনী, সাহসিকতা সব কিছুর মধ্যে দিয়ে সেখানে এই ঐক্যমত সৃষ্টিতে আপনার বিশেষ করে সাংবিধানিক যে সংস্কারের কথা বলা হচ্ছে, সেই সংস্কারে নানা রকম বক্তব্য, তথ্য দিতে গিয়ে কোথাও কোনো ভুল বোঝাবুঝি হচ্ছে কিনা সেটি কিন্তু আপনার কাছে আবারও শুনবো, একটু স্পষ্ট করে শোনার চেষ্টা করবো। প্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম অত্যন্ত একজন বিশিষ্ট চিন্তাশীল ব্যক্তিত্ব, সমাজচিন্তক, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা ছিলেন, সাহিত্য সম্পাদক ছিলেন, বাংলাদেশের রাজনীতিকে যিনি ভালো করে বুঝেন, যদিও বর্তমানে যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনিভার্সিটির ডিস্টিংগুইশ অধ্যাপক হিসাবে কাজ করছেন। আমাদের বাংলাদেশের অত্যন্ত ক্রান্তি লগ্নে যিনি একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন, সংবিধান সংস্কার কমিশনের সম্মানিত চেয়ারম্যান প্রফেসর ডক্টর আলী রিয়াজ স্যারের সাথে কথা বলছিলাম। আমরা একই আলোচকের সাথে আবার একটা ছোট্ট বিরতির পর ফিরে আসবো। প্রিয় দর্শক, আপনারা আমাদের সাথে থাকবার জন্য অনুরোধ রইল। ইসমানী মির্জা শুভরাত্রিতে আবারও ফিরে এসেছি। আপনাদের সাথে প্রিয় অতিথি হিসেবে রয়েছেন রাষ্ট্রচিন্তক, সমাজ বিশ্লেষক, সংবিধান সংস্কার কমিশনের সম্মানিত চেয়ারম্যান, রাষ্ট্রবিজ্ঞানী, যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনিভার্সিটি ডিস্টিংগুইশড অধ্যাপক ডক্টর আলী রিয়াজ রয়েছেন আমাদের সাথে। আমরা স্যার নির্বাচনের পূর্বে আসলে অনেকগুলি পাল্টা যুক্তি তুলে ধরার চেষ্টা করলাম। তো যদিও 31 তারিখে আমাদের ছাত্ররা, আপনিও যেটা বলেন, আমিও যেটা বলি, এবং যারা আজকে রাজনীতিতে ক্ষমতায় যাবার জন্য নির্বাচনের কথা বলছেন, তারাও কিন্তু ছাত্রদেরকে তাদের সম্মানের জায়গা থেকে কথা বলছেন, এবং তারাই কিন্তু আসলে এই দেশটাকে যে ফ্যাসিস্ট সরকার থেকে মুক্ত করবার জন্য তারা ফ্রন্ট সারিতে কাজ করেছে। তারা যেটা 31 তারিখে করতে যাচ্ছে যে মুজিববাদী সংবিধানের কবর দেওয়া হবে বলা হয়েছে, এতে কি মনে হয় কি কোনো মিশ্র বা কোনো ভুল প্রতিক্রিয়া তৈরি হতে পারে কিনা, যে এই সংবিধানের কবর রচনা করতে গিয়ে আবার একটা সময় কালক্ষেপণ তৈরি হয়ে যাবে কিনা? আপনার কাছে কি মনে হয়? এখন পর্যন্ত তো ওনারা যা বলেছেন তার তো সবটা তো আমরা জানি না, আমি অন্তত পক্ষে জানি না। তো তাদের বক্তব্য শুনেছি অর্থে যে সংবাদপত্র, গণমাধ্যমে আজকে যতটুকু দেখার সুযোগ হয়েছে, এবং তার বাইরে যেটা সেটা হচ্ছে দেখি 30 তারিখ তারা কি বলেন। তারা একটা প্রক্লামেশনের কথা বলছেন, প্রক্লামেশনে কি থাকছে আমরা দেখি, তারপরে তবে আমাদের দায়িত্ব তো এই মুহূর্তে যে দায়িত্ব, সে দায়িত্ব তো ধরুন বর্তমান সংবিধান কেবলমাত্র মানে পর্যালোচনার বিষয়। আমাদের দায়িত্ব তো হচ্ছে ভবিষ্যতের জায়গাটাতে কি কি থাকবে সেটা সুপারিশ করা, তাই না? মানে যে যারাই পরবর্তী সময়ে সংবিধানকে সংশোধন, সংযোজন, বিযোজন যেভাবেই বলেন, পুনর্লিখন, তবে পুনর্লিখন নিয়ে খুব উদ্বিগ্ন হয়ে পড়ার কোনো কারণ আমি দেখি না। বাংলাদেশে একাধিকবার সংবিধান পুনর্লিখনের ঘটনা ঘটেছে, আগে ঘটেছে জনগণের আকাঙ্ক্ষার বিরুদ্ধে। এখন সেই জায়গাটা হচ্ছে জনগণের আকাঙ্ক্ষার পক্ষে পুনর্লিখন হতে পারে। আমি বলছি না কমিশন হিসেবে করতে হবে, সেটা আমাদের দায়িত্ব নয়, কিন্তু এই জায়গাটা ভুল বোঝার কোনো কারণ নেই। আমরা সেটা করছি না। এখন রাজনীতিবিদরা যদি করতে চান করবেন। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, এখন আপনি ছাত্রদের কথা বললেন, তো ছাত্ররা যেটা এখন তো তারা রাজনীতির সম্মুখ সারিতে আছেন, কারণ এই যে গণ অভ্যুত্থান, তার নেতৃত্বের তারাই ছিলেন। তারপরে এটা একটা গণ অভ্যুত্থানে, কখন গণ অভ্যুত্থান হয়, যখন গণ যুক্ত হয়, সকলে যুক্ত হয়ে সেটাকে গণ অভ্যুত্থানে পরিণত করেছে। তো সেদিক থেকে তাদের ঘোষণাটা তারা কি বলেন, আমি 31 ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করব, তারা কি বলেন শুনি, বুঝি। তাদেরও বলার উপরে ভিত্তি করে কি আপনার 7 জানুয়ারিতে যেটি আপনি সাবমিট করবেন সেটা কি পরিবর্তন হবে কোনো? আমরা তো
অংশীজন হিসেবে এই যে যারা এখন বলছেন তারা আমাদের কাছে এসেছিলেন, তা আমরা এসেছিলেন এই অর্থে যে আমরা অনুরোধ জানিয়েছিলাম, তারা এসেছিলেন, তাদের সাথে তারা তাদের প্রস্তাবগুলি দিয়েছেন, তো সংবাদপত্র ছাপা হয়েছে। এখন তারা যদি যে কথাগুলি বলবেন আমরা কি বিবেচনায় নেব? অবশ্যই নেব, বিবেচনায় তো নিতে হবে। রাজনীতিতে যা ঘটছে এবং বিশেষ করে সংবিধান সংশ্লিষ্ট বিষয়ে একটা যদি বক্তব্য থাকে আমরা বিবেচনায় নেব না? নিতে হবে, নেব, কিন্তু কোনো কিছু কি ডিটারমাইনিং হবে কিনা সেটা তার গ্র্যাভিটি অনুযায়ী বুঝতে হবে, যেটার গ্র্যাভিটিটা কতটুকু, তারা কি বলছেন। সেই জন্য আমি আগাম কিছু বলতে চাচ্ছি না। কারণ বিবেচনা যদি নিতে হয়, তারা যদি যেটা বলেছে যে ৭২-এর সংবিধান বা মুজিববাদী সংবিধান বাতিল ঘোষণা দিবে, যদি এটাই দেয় তাহলে সেটা কি বিবেচনা নেবেন আপনারা? সেটা তো হচ্ছে যে আমরা বিবেচনা তো এমনিতেই নিচ্ছি যে ৭২-এর সংবিধান তো ওই জায়গায় নাই। বাংলাদেশে আজকে ২০২৪ সালে আপনি যে সংবিধান হাতে নেন সেটা তো ৭২-এর সংবিধান নয়, জি, তাই না? এটা এমনিতেই ৭২-এর সংবিধান, কিন্তু ৭২-এর সংবিধানে কিছু বিষয়ের মধ্যে থেকে গেছে, যেমন ধরুন রাষ্ট্রীয় মূলনীতির প্রশ্নগুলো ফিরে এসছে পঞ্চদশ সংশোধন। এখন পঞ্চদশ সংশোধনের অংশ বিশেষ আবার আদালত বাতিল করেছে, প্রক্রিয়াটা শেষ হয়নি, তার রিভিউ হবে, সেটা কি আমাদের ইনফ্লুয়েন্স করে? না, আমাদের করে না। ওই অর্থে করে না যে আমরা তো শুধু 15th অ্যামেন্ডমেন্ট নিয়ে কাজ করছি না, আমরা 13th অ্যামেন্ডমেন্টের মামলা আছে সেটা নিয়েও ইস্যু করছি না, তাই না? আমরা আমাদের দায়িত্ব দেওয়া হয়েছে 1972 সালে যে সংবিধান তৈরি হয়েছিল, যেটা হচ্ছে বাংলাদেশের দ্বিতীয় সংবিধান। কারণ প্রথম সংবিধান হচ্ছে প্রক্লেমেশন, স্বাধীনতার ঘোষণাপত্রই প্রথম সংবিধান। তো সেই সংবিধান পরিবর্তিত হয়েছে, 17 বার সংশোধিত হয়েছে, সংশোধনীর মধ্যে দিয়ে গেছে দুটা বড় রকমের কথিত সংশোধনী। প্রকৃতপক্ষে আমি একাডেমিক হিসেবে যেটা বলি এটা পুনর্লিখন। সম্প্রতি আদালতেও পঞ্চদশ সংশোধনী সংক্রান্ত একটি মামলায় এই প্রসঙ্গ উঠেছে এবং সেখানে মানে একজন আইনজীবীটা সুস্পষ্ট করেই বলেছেন যে এটা পুনর্লিখন। তো এখন এই যে ঘটনাগুলো, যে সংবিধান ৭২-এ তৈরি হচ্ছে, ৭৫-এ একটা রূপ নিচ্ছে, তারপরে আপনার 17টা সংশোধনী হচ্ছে সংবিধানের, এগুলিকে আমরা বিবেচনায় নিয়েছি? অফকোর্স নিয়েছি, অবশ্যই নিতে হবে। আমাদেরকে এটাও বিবেচনা নিতে হবে সব, মানে যেটা কি, সেটা হচ্ছে ২০২৪ সালে বাংলাদেশে একটা গণঅভ্যুত্থান। আমাদেরকে বিবেচনায় নিতে হবে যে গত 16 বছর ধরে বাংলাদেশে একটি ব্যক্তিতান্ত্রিক স্বৈরতন্ত্র ছিল এবং তার বিরুদ্ধে মানুষের সংগ্রাম ছিল। আবার যখন আমরা দেখব মানে এগুলি আমাদের, আমরা যখন দেখব যে আসলে বাংলাদেশে ৭২-এর যে সংবিধান, সেই সংবিধান প্রণীত হয়েছিল একটা গণ আকাঙ্ক্ষার জায়গা থেকে, তো সেই আকাঙ্ক্ষাটা তৈরি হয় কীভাবে? একটা জনযুদ্ধের মধ্যে দিয়ে। একটা জনযুদ্ধ হয়েছিল এই দেশে, যেখানে মানুষ দল, মত, ধর্ম, বর্ণ, গোত্র যা বলে যতভাবে ভাগ করতে পারে সব কিছু মুছে গিয়েছিল। মানুষ একটা যুদ্ধ করেছে। আবার তারও একটা ইতিহাস আছে। ৭১ হঠাৎ করে আসেনি, ৭১ ৪৭-এর কারণে এসছে, আবার ৪৭ হঠাৎ করে আসেনি। বাংলাদেশের এই জনপদে, এই দেশের জনগোষ্ঠীর লড়াইয়ের ইতিহাসটা অনেক দীর্ঘ এবং এই যে আকাঙ্ক্ষা সেগুলি আপনার পর্যায়ক্রমে এসে আমরা ৭১-এ স্বাধীনতা যুদ্ধের মধ্যে দিয়ে একটা রাষ্ট্র তৈরি করতে পেরেছি, সেখানে একটা সংবিধান তৈরি করতে পেরেছি, তাই তো? এবং সেই তাহলে এই সংবিধানের ৭১-এর যে সংবিধান, ৭২-এর যে সংবিধান, এগুলো তো জন আকাঙ্ক্ষা। আজকে যে জন আকাঙ্ক্ষা সেটাকে আমি ধারণ করব না, করতে হবে। জি, আমি আপনার একটা কথাকে আবার একটু তুলে ধরে আমি একটু বলতে চাই। সেটি আপনি এক জায়গায় মন্তব্য করেছেন যে ১৫-১৬ বছর ধরে একটি, যেটা বলছিলেন আপনি, ব্যক্তিতান্ত্রিক কর্তৃত্ববাদী শাসন মোকাবেলা করে মানুষ এটা অর্জন করেছে, যে আন্দোলনটা বলছিলেন, এবং এর পরেরই কাজটা রাজনীতিবিদরা তারা করবেন। এখন যেটি বলছিলেন আপনি, যাতে কর্তৃত্ববাদী যে শাসন ব্যবস্থা ১৫-১৬ বছরে বাংলাদেশের গুম, খুন, হত্যা, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, নানা রকমভাবে আর্থিক খাতের লুণ্ঠন যেগুলি করেছে, তো ওই সংবিধান কি তাকে সে রক্ষা কবচ হিসাবে সহযোগিতা করেছে কিনা? যে সংবিধান করেছে। আপনার সরি আমি আপনাকে ইন্টারাপ্ট করলাম। জি, নিশ্চয়ই করেছে। কারণ হচ্ছে যে সেই সংবিধানকে পরিবর্তন করে করা হয়েছে। তার একটা মানে এক ধরনের সিড, বীজ অর্থে এটা ছিল, এর মধ্যে কর্তৃত্ববাদী শাসন প্রতিষ্ঠার পথ ছিল ওই সংবিধানের মধ্যে। হ্যাঁ হ্যাঁ ছিল। আপনি দেখুন, আমি একটা উদাহরণ দিই তাহলে আপনি বুঝতে পারবেন।
এই সংবিধান প্রধানমন্ত্রীকে এই ক্ষমতা দেয় যে সে একাধারে 4টা পদ অলংকৃত করতে পারে। দলের প্রধান হতে পারেন, সংসদ নেতা হতে পারেন, তার দলের সংসদীয় মানে দলের প্রধান হন এবং প্রধানমন্ত্রী হন। পাওয়ার করাপ্টস, অ্যাবসলিউট পাওয়ার করাপ্টস অ্যাবসলিউটলি, এটাই প্রমাণিত হয়েছে। আপনার বাংলাদেশের সংবিধানে এই পত্রটা বন্ধ করেনি। কিংবা ধরুন যে বাংলাদেশের সংবিধানের এখনকার যে ভাষ্য, সেই ভাষ্য আপনি যদি নেন, আপনি প্রধানমন্ত্রীকে জবাবদিহির মুখোমুখি করতে পারবেন না। মানে আমি মন্ত্রিসভার নো কনফিডেন্সের কথা বলছি না, আপনি যে ব্রিটেনের কথা যদি বলেন, সেখানে ধরুন একজন কনজারভেটিভ পার্টি ক্ষমতায়, তার যে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছে, কাজ করছে, দল বলছে যে না একে দিয়ে হচ্ছে না, তো তাহলে একে সরিয়ে অন্য কাউকে দিন। কনজারভেটিভ পার্টি কিন্তু ক্ষমতায় থেকে যাচ্ছে, তাই না? প্রধানমন্ত্রী, এটা কি আপনার বাংলাদেশের সংবিধানে আছে? নেই তো। তাহলে এইগুলি যে পদ্ধতি, কিংবা ধরুন জবাবদিহির জায়গাগুলি আপনি কোথায় তৈরি করবেন? যে কোনো গণতান্ত্রিক প্রক্রিয়ায় জবাবদিহি হচ্ছে, আমি যেটা বলবো, হরাইজন্টাল অ্যান্ড ভার্টিক্যাল। হরাইজন্টাল ইন দ্য সেন্স যে আপনার সোসাইটিতে, পার্লামেন্টের মধ্যে সেই সমস্ত পদ পদ্ধতি করেছে। অনুচ্ছেদ 70 বলুন তো, অনুচ্ছেদ 70-এ যে আছে, তাকে হাত পা বেঁধে দেয় না? দিয়েছে। এবং কার কাছে দিয়েছে? ব্যক্তির কাছে দিয়েছে। আমরা বলছি বটে যে দলের বিরুদ্ধে ভোট দিলে, কিন্তু যে দলের কর্তৃত্ব, নেতৃত্ব এবং সর্বময় ক্ষমতা, আর তারপরে তো গত কয়েক বছরে যে এক ভয়াবহ জিনিস, বিকল্প নেই বলে একটা জিনিস তৈরি হয়েছিল, বিকল্প নেই। তো এই ব্যক্তির হাতে আপনি সংসদে তার দলের সমস্ত সদস্য, কিন্তু সংসদ সদস্য কারা? আপনার কনস্টিটুয়েন্সি থেকে জিতে আসছেন। দল আপনাকে মনোনয়ন দিচ্ছে বটে, কিন্তু আপনি তো প্রতিনিধি তাদের। তারা যদি আপনাকে বলে যে প্রশ্নটা করুন, যে প্রশ্নটা দলের মানে কথিত শৃঙ্খলার বিরুদ্ধেও যেতে পারে, তিনি করতে পারবেন না। তাদের যদি না করতে পারেন, তার মানে হচ্ছে উনি তো প্রতিনিধিত্ব করলেন না, তাই না? তার এলাকার মানুষের প্রত্যাশা করলো না, অথচ মানুষ তাকে নির্বাচিত করেছে। এই যে জায়গাগুলো, আপনার মূল প্রশ্নটা ফিরেছে, এই জায়গাগুলো সংবিধানে কিভাবে তৈরি হয়? এগুলি তো মানে তৈরি হচ্ছে 72-এই ছিল, কিন্তু আবার যখন আমরা এগুলি থেকে সরে আসিনি, আমরা এগুলি থেকে বেরোচ্ছি না, আমরা ওই মধ্যেই বৃত্তচক্রের মধ্যে এইটুকু করি ওইটুকু করি। আমি আপনাকে বলি, বাংলাদেশে 1975 সালে একদলীয় ব্যবস্থা চালু হলো, প্রেসিডেন্সিয়াল ফর্মে আমরা চলে গেলাম, তাই তো, রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থা। তারপরে 90-এর গণ অভ্যুত্থানের পরে আমরা কি করলাম? আমরা সংসদীয় ব্যবস্থায় ফিরলাম, প্রধানমন্ত্রীকে ক্ষমতাশালী করলাম। করতে গিয়ে যে ভয়াবহ কাণ্ডটা ঘটলো, সেটা হচ্ছে 75 থেকে 90 পর্যন্ত রাষ্ট্রপতির হাতে যে ক্ষমতা ছিল, সেই ক্ষমতার সবটাই আপনি নিয়ে আসলেন প্রধানমন্ত্রীর কাছে, তাই তো? আর যে কোনো ওয়েস্টমিনিস্টার স্টাইল ডেমোক্রেসিতে, পার্লামেন্টারি সিস্টেম, প্রাইম মিনিস্টার কিছু পাওয়ার থাকে, কারণ প্রাইম মিনিস্টার দাঁড়িয়ে থাকে কোথায়? সে এক্সিকিউটিভ এবং লেজিসলেচারের ঠিক একেবারে সুতোর উপর দাঁড়িয়ে আছে, কারণ লেজিসলেচার তাকে পাওয়ারটা দেয় এক্সিকিউটিভ হওয়ার জন্য, তাই তো? তাহলে আপনাকে পার্লামেন্টারি সিস্টেম কিছু পাওয়ার দিচ্ছে, আপনি প্রেসিডেন্সিয়াল সব পাওয়ার নিয়ে আসছেন। এইটা বাই ডেফিনেশন আপনার প্যাথওয়ে, এইটাই পথ তৈরি করে কর্তৃত্ববাদের। তো ফলে যে আপনার প্রশ্নটা হচ্ছে যে এই সংবিধানের মধ্যে কি পথ ছিল, আরো ভয়াবহ হয়েছে যখন আপনার 15th অ্যামেন্ডমেন্টটা হলো। তার মধ্যে দিয়ে আপনি, কারণ কি আপনার একটা অ্যাকাউন্টেবিলিটির জায়গা হতে পারে যদি আপনি ভার্টিক্যালি দেখেন, প্রাইম মিনিস্টারকে সেন্টার রাখেন, উপরের দিকে কি, উপরের দিকে হচ্ছে প্রেসিডেন্ট, তার কাছে কোনো অ্যাকাউন্টেবিলিটি নাই। এবং শুধু অ্যাকাউন্টেবিলিটি নাই, তারা মানে আক্ষরিক অর্থে প্রধানমন্ত্রীর পুতুল হওয়া ছাড়া রাষ্ট্রপতির কিছু করার নাই, সংবিধান বলছে তাই, সংবিধানই বলে দিচ্ছে। যে দেখুন, এই যে এখন যিনি রাষ্ট্রপতি আছেন, তাকে যখন মনোনয়ন দেয়া হয়, তৎকালীন প্রধানমন্ত্রী বলেছিলেন তো, তার দলের কেউ জানতো না, দলের সাধারণ সম্পাদক জানতো না, সংসদীয় কেউ জানে না। উনি বললেন যে আমার পরিবারের সাথে কথা বলে আমি দিচ্ছি। দেখুন কি ভয়াবহ অবস্থা। তাহলে এই হচ্ছে প্রেসিডেন্ট, তার কাছে কোনো অ্যাকাউন্টেবিলিটি। আর একটা অ্যাকাউন্টেবিলিটি নিচের দিকে কি, জনগণ, ভোটিং সিস্টেমটা আমরা ক্রাশ করে দিয়েছে। তাহলে কোথাও কিছু নাই, মানে ভার্টিক্যালি, হরাইজন্টালি সিভিল সোসাইটি নাই, আপনার পার্লামেন্টারি কমিটি ফাংশন করে না। এবং
জুডিশিয়ারিকে আপনি নিয়ে আপনার করতলে নিয়েছেন। এগুলি তো সংবিধানের মধ্যে আছে। এই সংবিধানের এই জায়গাগুলি আপনাকে তো কোনো না কোনোভাবে পরিবর্তন করতে হবে। সে কারণেই আপনি পুনর্লিখন করাতেই অনেকে হয়তো ভেবেছে যে আসলে কি বলতে চাচ্ছে। আসলে আপনি তো আসলে পরিষ্কার করলেন পুনর্লিখন অর্থ কিন্তু এরকম কিছু নয় যে আমি নিজেও একটু ব্যাখ্যা করে বলছি যে পুরো বইটা মুদ্রিত করে নতুনভাবে ছাপিয়ে দেওয়া সেটি নয়, যেখানে যেখানে প্রয়োজন ছোট বড় সেখানে বড় সুপারিশগুলো আপনাদের করে আমরা সুপারিশগুলো করার পরে যারা লিখবেন তারা বুঝবেন যে কিভাবে। কিন্তু এই যে মানুষের কিছু আকাঙ্ক্ষার কথাও আমরা বলবো, এই যে আপনি আমি বলি সাধারণ লোকজনের সাথে কথা বললে যারা অংশীজন এসছেন পরে যে একটু সহজ করে লেখেন, সহজ করে একটু ছোট রাখেন সংবিধানটা। এত কিছু বলার চেয়ে কিছু কাজ আইনের মাধ্যমে করে ফেলেন। হ্যাঁ, এবং আইন তৈরি, আইন প্রণেতারা আইনই করুক। ওনারা এখন যে পার্লামেন্টারি সিস্টেম, আমাদের এমপিরা যা করার কথা নয় তা করে, সেটা কি জানেন? ডেভেলপমেন্টের কাজ করে। তাদের জন্য আবার থোক বরাদ্দ থাকে, থোক বরাদ্দ দেওয়া, তার তো এটা করার কথা ছিল। ওই জন্য তো লোকাল গভর্নমেন্ট আছে, তার জন্য আপনার উপজেলা আছে, ইউনিয়ন পরিষদ আছে। তো তার কাছে আপনি গিয়ে কি করছেন? তার কাছ থেকে ওই নির্বাচিত মানুষ ইউনিয়ন পর্যায়ে নির্বাচন করছে যে আমার দেখভাল করবে, আমি তার কাছে যেতে বসে আমার দরজায় থাকে, তাই তো। তো তার কাছ থেকে উন্নয়ন চাইবে যে আমার পথটা হলো কিনা, আমার কবরস্থানের দেওয়ালটা হয়েছে কিনা, মসজিদটা ভেঙে পড়েছে কিনা, শ্মশান ঘাটটা ঠিক থাকলো কিনা, তাই না? এগুলো তার কাছে চাইবে, উপজেলার কাছে চাইবে। উপজেলার নির্বাচন করে দিচ্ছে, তারপরে সংসদ সদস্য এসে এই নির্ধারণ করে দিচ্ছে কোনটা তার খবরদারি করছে সে। এটা আপনাকে মানে যেটা না করে, অনেকে বলে যে সংবিধানটা ছোট করে দেন, আইন প্রণেতাদের দায়িত্ব দিন, ওনারা আইনই প্রণয়ন করুক। কারণ আসলে আইনসভা, জাতীয় সংসদ হচ্ছে আইনসভা। এটা হয়ে দাঁড়াইছে এক তো হয়েছে গত 17 বছরে ব্যক্তি বন্দনার জায়গা আর কি, মানে গান টান গেয়ে কি না করে দিকে হয়েছে। আরেকটা হয়েছে যেটা আইন প্রণয়নের বদলে এটা উন্নয়নের কাজের মধ্যে যুক্ত করে দেওয়া। লুটসভাও কি বলা যায় কিনা? লুটের কথা যদি বলেন সে আরেক জিনিস, সেটা হচ্ছে শুধুমাত্র সংসদ সদস্যদের দায়ী করবেন না। একটা লুটপাট তন্ত্র, ক্লেপ্টোক্রেসি তৈরি হয়েছে, রাষ্ট্রীয় আনুকূল্যে এদেশে লুট হয়েছে, এবং এটা এক পরিবার যুক্ত ছিল বহু পরিবারের সঙ্গে, একটা অলিগার্কিক সিস্টেম, স্বল্প কয়েকজন মানুষের একটা মানে ক্লিক তৈরি করে, একটা ছোট্ট গোষ্ঠী তৈরি করে লুট করা হয়েছে, এবং ব্যাংকের টাকা লুট করা হয়েছে, উন্নয়নের নামে টাকা লুট করা হয়েছে। এটা হচ্ছে ক্লেপ্টোক্রেসি, বুঝতে পেরেছি। আমি জুলাই মাসে এই অভ্যুত্থানের আগে একটা ছোট লেখা লিখেছিলাম প্রথম আলোতে, সেখানে আমি উল্লেখ করেছিলাম এটা হচ্ছে ক্লেপ্টোক্রেসি। এটা এখন সহজ করে, মানে কঠিন ইংরেজি ক্লেপ্টোক্রেসি, সহজ বাংলাটা হচ্ছে চোরদের রাজত্ব, রাষ্ট্রকে ব্যবহার করে চুরি হয়েছে, এক ভয়াবহ আর কি। সেখানে আমরা জড়িত, ব্যবসায়ী জড়িত, রাজনীতিবিদ জড়িত, ক্ষমতায় যারা আছেন সেই পরিবার জড়িত। দেখুন বিভিন্ন জায়গায় নিউজটা দেখলে যে প্রধানমন্ত্রীর পরিবারের নাম ব্যবহার করে বা নাম দিয়ে বা নামের কারণে প্রচুর প্রকল্প পাস হয়েছে এই দেশ, সেই টাকার কোনো হিসাব নেই। প্রিয় দর্শক, আমরা আবার একটু শুনবো একটা গুরুত্বপূর্ণ বিষয়। সেটি বললেন যে প্রধানমন্ত্রীর পুতুল হওয়া ছাড়া আসলে রাষ্ট্রপতিকে আমরা কিছুই হতে দেখিনি, এবং সেই কারণের জন্য কিন্তু সংবিধান নিয়ে অনেক কথাবার্তা নাড়াচাড়া হচ্ছে। আমরা সবশেষ আশার বাণী শুনতে যাব প্রফেসর ডক্টর আলী রিয়াজ স্যারের কাছ থেকে। একটা ছোট্ট বিরতি নিচ্ছি। প্রিয় দর্শক, নিশ্চয়ই আপনারা আমাদের সাথেই থাকবেন। ইসমানী মির্জাপুর শুভরাত্রিতে আবারও ফিরে এসেছি। অতিথি হিসেবে রয়েছেন প্রফেসর ডক্টর আলী রিয়াজ, আমাদের বাংলাদেশের ক্রান্তিকালে যিনি এসে দাঁড়িয়েছেন সংবিধান সংস্কার কমিশনের সম্মানিত চেয়ারম্যান হিসেবে তিনি কাজ করছেন। আমরা সবশেষের আলোচনা যদি একটু শুনতে চাই আপনার কাছ থেকে, যে আমরা 5ই আগস্টে প্রায় 2000 ছাত্র জনতার রক্তের উপর দিয়ে কিন্তু এই স্বৈরাচারের পতন ঘটেছে, 20-22 হাজার এখনও চিকিৎসাধীন রয়েছে। তো সেই অবস্থার প্রেক্ষাপটে আমরা বিশেষ করে জুলাই মাস থেকে আগস্ট পর্যন্ত পুরো মাসটাই কিন্তু দেখেছি সবাই ঐক্যবদ্ধ হয়েছে, ছাত্রদেরকে ঐক্যবদ্ধ থেকে তাদেরকে সরিয়ে নেবার নানা চেষ্টা করা হয়েছে। আমরা দেখেছি আমাদের উপদেষ্টা নাহিদ ইসলাম সহ 6 জন
সমন্বয়ককে ডিবি অফিসে ধরে নিয়ে আটকে রেখে একটা ভুয়া প্রেস কনফারেন্স করানো হয়েছিল, হাসপাতাল থেকে ধরে নেওয়া হয়েছিল। তো সব মিলিয়ে কিন্তু সবাই একটা দাবিদার। বিএনপি বলছে তাদের 400-450 কর্মী মারা গিয়েছে, জামাতও তাই বলছে। তো সে অবস্থায় আজকে এই সময় এসে দাঁড়িয়ে কোনো কারণে কি মনে হয় কিনা যে এই ছাত্র রাজনৈতিক দল, আপনারা যারা সংস্কার করতে যাচ্ছেন, অন্তর্বর্তীকালীন সরকার, কোথাও কি একটা অনৈক্যের কোনো কি একটা ছোট্ট কোনো কিছু দেখা যায় কিনা, অনৈক্যের কোনো ঘটনা ঘটার কোনো শঙ্কা দেখা যায় কিনা? যদিও যদিও প্রধান উপদেষ্টা বিশেষ করে ভারত ইস্যুতে যখন ডাক দিয়েছেন তখন কিন্তু সকলে ঝাঁপিয়ে পড়ে কিন্তু একত্রিত হয়ে গেছেন, সেখানে কিন্তু একই ম্যান্ডেট ছিল, দেশের জন্য ম্যান্ডেট ছিল। কিন্তু তারপরও মনে হয় কিনা যে কোথাও না কোথাও একটা অনৈক্যের একটা সুর শোনা যাচ্ছে কিনা, বাজছে কিনা? ভিন্ন মত তৈরি হচ্ছে, গণতন্ত্রে তাই হওয়ার কথা। আমরা গত 15 বছর 16 বছর এই জায়গায় যেতে পারিনি। ঐক্যটা তৈরি হয়েছে কেন? ঐক্যের জায়গাগুলি যদি আমরা চিহ্নিত করতে পারি তাহলে ভিন্ন মতগুলো আমরা বুঝতে পারব। এখন ঐক্যের জায়গাটা কোথায়? ঐক্যের জায়গাটা ছিল, এক তো হচ্ছে ইমিডিয়েট এনিমি, যেটাকে আমরা বলি সাক্ষাৎ শত্রু, সেটা হচ্ছে ফ্যাসিবাদ, সেটা হচ্ছে মানে একটা একনায়কতন্ত্র, স্বৈরতান্ত্রিক ব্যবস্থা, অটোক্রেসি, যেভাবেই বলেন, সেটা ছিল। ফলে সকলে একত্রিত হয়েছে, সেখানে দল মত নির্বিশেষে একত্রিত হয়েছে। এখন ওই জায়গার থেকে আসবার পরে আমরা প্রত্যেকেই কিছু কিছু মত প্রকাশ করছি। এটাকে আমি ঠিক অনৈক্য বলে চিহ্নিত করব না। কেন করব না? কারণ হচ্ছে আমি তো আশাবাদী হতে চাই। আমার আশাবাদের ভিত্তি হচ্ছে যে এত বড় অর্জন তো, মানে এই যে মানুষের আত্মদানের মধ্যে দিয়ে একটা অর্জন তো আমরা পেলাম, সেটা এখন ধরে রাখবো কিভাবে, বিকশিত করব কিভাবে, তাকে আরো বেশি প্রাতিষ্ঠানিক করব কিভাবে, এগুলি হচ্ছে প্রশ্ন। তো এখানে ভিন্ন মত আছে, আপনার সাথে আমার আছে, এক রাজনৈতিক দলের সাথে আরেক রাজনৈতিক দলের আছে, কারণ রাজনৈতিক দল তো, তাই না? তো তাদের তো একটা ভিন্ন মত থাকবে, তাদের আদর্শের মত ভিন্নতা থাকবে, পথের ভিন্নতা থাকবে, কথার ভিন্নতা থাকবে। কিন্তু দেখুন, আপনি উল্লেখ করলেন, যখন জাতীয় স্বার্থটা আসলো, সার্বভৌমত্বের প্রশ্নটা আসলো, সবাই তো এক হলো, সাথে সাথে হলো। এটা কতক্ষণ লাগলো? বেশিক্ষণ তো লাগলো না, একদিনে ডাকে সবাই এসে সামিল হয়েছে। তার কারণটা কি? তারা বুঝতে পারে চ্যালেঞ্জটা কোথায়। দেশে এবং দেশের বাইরের থেকে চ্যালেঞ্জ, ভেতরে চ্যালেঞ্জ আছে, বাইরে চ্যালেঞ্জ আছে, এবং তারা এই চ্যালেঞ্জ মোকাবেলা করে একটা ভবিষ্যতে যাতে এইরকম প্রাতিষ্ঠানিক পরিস্থিতি না হয়, যেখানে প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গিয়ে এক ব্যক্তি প্রতিষ্ঠান হবেন এবং সেটা হবে কর্তৃত্ববাদ। তো সেই জায়গাটায় যাওয়ার জন্য বিভিন্ন পথ খুঁজতেছেন সবাই, সবাই পথ খুঁজছেন যে কিভাবে যাওয়া যায়। লক্ষ্য নিয়ে কিন্তু ভিন্ন মত নেই। গণতান্ত্রিক সমাজ চাই, জবাবদিহির সমাজ চাই, রাষ্ট্র ব্যবস্থায় এমন কিছু চাই যাতে আমার অধিকার সংরক্ষিত হয়। আপনি চাই যে বিচার বিভাগ যেন শক্তিশালী হয়, যেন আমি দেখতে পারি যে আমার স্থানীয় সরকার শক্তিশালী হয়, যেন আমি দেখতে পারি যে কোনোভাবেই মানে কেউ এই লুটপাট তন্ত্র তৈরি করতে পারবে না, তাই তো? এগুলির ব্যাপারে ভিন্ন মত নেই, কিন্তু কোনো রকম ভিন্ন মত নেই। আপনি আলাদা আলাদা করে রাজনৈতিক দলগুলোকে আনুন, জিজ্ঞাসা করুন, ভিন্ন মত নাই। তাহলে হ্যাঁ, আমরা ভিন্ন মত কোথায় আছে, কিভাবে যাব, খুঁটিনাটি ভিন্ন মত কি থাকবে না? হ্যাঁ, যেমন ধরুন, কথার কথা আমি বলছি যে এখন ধরুন একটি দল বলছে যে আসলে আমরা বাইক্যামেরাল পার্লামেন্ট করে এটা করব, আরেকটি দল বলছে আচ্ছা বাইক্যামেরাল না করে আমরা রাষ্ট্রপতিকে কিছু ক্ষমতা দিই, তাহলেই তো বোধহয় একটা এক ধরনের জবাবদিহিতা। আরেকটা দল বলবে যে মনে হয় যে সংসদীয় কমিটিগুলি যদি আরো শক্তিশালী করতে হয় তাহলে হবে। আরেক দল এসে বলে আমরা তো সব তিনটেই করতে পারি, আমাদের একটা একটা করে বেছে নিতে হবে কেন? আমরা তো সবাই এক জায়গায় আছি যে আমরা চাই যে জবাবদিহির ব্যবস্থাটা থাকুক, তো জবাবদিহির বিভিন্ন ব্যবস্থা তৈরি করি, একটা না একটা কাজ করবেই। এই যে একজন এসে বলা যে আপনি এটা বলছেন, আপনি ওইটা বলছেন, আপনি এগুলোকে একত্রিত করা, এই জায়গায় আমি তো অনৈক্য দেখি না। আমি ভিন্ন মত যেগুলো গণতান্ত্রিক সমাজে, আর আমরা দীর্ঘদিন গণতন্ত্র চর্চা করি, প্রতিষ্ঠান নেই তো প্রাতিষ্ঠানিকভাবে গণতন্ত্র নেই, তাহলে যখন একটু বলি তখন হয়তো একটু উচ্চকণ্ঠে কথা বলি, আমাদের একটু উচ্চকণ্ঠে কথা বলার অভ্যাস আছে বলে আমার মনে হয়। ঠিক আছে, বলুক, কেউ উচ্চকণ্ঠ বলবে, কেউ নিম্নকণ্ঠে বলবে, কিন্তু যেন আমরা সকলের কথা শুনতে পারি।
আমাদের নিশ্চিত করতে হবে যে আমরা সকলের কথা শুনব। স্যার, একেবারে শেষ 1.5-2 মিনিটের মধ্যে বা 2.5 মিনিটের মধ্যে আপনি আজকের আয়োজনের মধ্যে দিয়ে আপনি আসলে এত ব্যস্ত যে আপনার পক্ষে সময় দেওয়া কোথাও সম্ভব না। আপনার অনেক খুব ঘনিষ্ঠ বন্ধু যদি এখন অন্য কোনো টেলিভিশনে ইনভাইট করে আপনি সেই সময়টা হয়তো নষ্ট করতে পারবেন না। আজকে কি আপনি একটু রাজনৈতিক দলে বিশেষ করে যারা আছেন, প্রধান রাজনৈতিক দলগুলো যারা সংস্কার এবং নির্বাচন নিয়ে খুব শঙ্কার মধ্যে আছে, তাদের জন্য কোনো আপনার পক্ষ থেকে কোনো সুসংবাদ, ভালো বার্তা, তাদের জন্য তারা যেটা ভালো বার্তা মনে করবে সেরকম কিছু কি আপনি দিতে পারবেন কিনা, চান কিনা স্যার? দেখুন, রাজনীতিবিদরাই বরঞ্চ আমাদেরকে সুসংবাদ দিতে পারেন। তারাই বলুন যে কিভাবে আমরা অগ্রসর হব। আমরা বলতে সংস্কার কমিশনের কথা বলছি, দেশের কথা বলছি, আমি জনগণের কথা বলছি, মানুষের আকাঙ্ক্ষার কথা বলছি। কারণ দেশের সবচেয়ে বড় স্টেক হোল্ডার জনগণ। তাদের প্রতিনিধিত্ব করার একটা পদ্ধতি হচ্ছে রাজনৈতিক দলগুলো। আমি রাজনৈতিক দলগুলোকে বলবার চাই, আমি তো বরঞ্চ তাদের কাছ থেকে শিখতে চাচ্ছি। আমি তো বলি যে আসেন, আমরা সকলে মিলে আমরা কিছু কমিশনের দায়িত্ব থাকার কারণে আমরা কিছু সুপারিশ দেব। আপনারা বলুন এই দেশের মানুষকে যে আপনার কোথায়, মানে এই যে মানুষের আকাঙ্ক্ষাগুলো স্পষ্ট, আপনিও জানেন, আমিও জানি, আমরা এতক্ষণ কথা বলি, আমরা কিভাবে এটা বাস্তবায়ন করতে পারি। স্যার, যে স্বৈরাচার পতনের মধ্যে দিয়ে যে একটা উদাহরণ দেখতে পেলাম, আমি তো মনে করি বা আমরা অনেকে এই ধারণা পোষণ করতে চাই যে আসলে ভবিষ্যৎ রাজনীতিতে যারা ক্ষমতা আসবেন, পালাবদল হবেন, তারা কিন্তু এর থেকে একটা শিক্ষা গ্রহণ করবেন যে এই 15-16 বছরে যারা এই ফ্যাসিস্ট সরকার হিসেবে ছিল তারা কিন্তু জনগণের তোপের মুখে টিকতে পারেনি। নিশ্চয়ই সেই শিক্ষা তারা অর্জন করবেন। রাজনৈতিক দলগুলো প্রতি মুহূর্তে শেখেন এবং তাদের মধ্যে থেকে পরিবর্তনের চেষ্টাটা দেখতে পাই এবং আরও করতে হবে, তারা করবেন। সংস্কার তো কেবলমাত্র রাষ্ট্রের প্রতিষ্ঠান নয়, সরকার করে দেবে তা তো নয়, রাজনৈতিক দলকেই করতে হবে, তার ভেতরে করতে হবে, বাইরে করতে হবে, সমাজের মধ্যে করতে হবে, বিভিন্নভাবেই করতে হবে। এই যে এত বড় গণ অভ্যুত্থান, যেটা বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় গণ অভ্যুত্থান, এটা 52 বলুন, 69 বলুন, 90 বলুন, তার চেয়েও বড়, আপনি ইতিহাস ঘাটলে যেটা আমরা দেখতে পাই, এর চেয়ে বড় গণ অভ্যুত্থান হয় নাই এই দেশে। আমরা সকলেই শিখবো সেখান থেকে। তো নির্বাচনের ব্যাপারে কোনো আশাবাদ ব্যক্ত করতে পারেন? আমি নির্বাচনের ব্যাপারে খুব আমি তো আশাবাদী, মানে হচ্ছে সুস্পষ্টভাবে এক করতে আমি বলি, অধ্যাপক ইউনূস তো একটা পথ তৈরি করে দিয়েছেন যে আমরা কবে করব। ওনার সরকার 2025 সালের ডিসেম্বরের মধ্যে করতে চান, যদি প্রয়োজন হয়। যদি প্রয়োজন যদি হবে না কখন, উনি কিন্তু এটাও বলেছেন কখন হবে না যখন রাজনৈতিক দলগুলোর মধ্যে, সমাজের মধ্যে কিছু ঐকমত্য তৈরি হবে। এগুলি আলাদা আলাদাভাবে আছে, এগুলিকে সকলে মিলে এসে একটা জায়গায় দাঁড়াতে হবে। দাঁড়ালে নির্বাচন তো করতে হবে। নির্বাচন ছাড়া তো আপনার কেউ তো নির্বাচন হবে না বলছে না, নির্বাচন দেরিতে হবে বলছে না। যারা রাজনীতিবিদ তারাও চাচ্ছেন নির্বাচন হোক। এখানে কিন্তু প্রতিপক্ষ নেই কোনো। অন্য সময় কি হয়, আমরা আসলে এই ফ্রেমের মধ্যে কখনো চিন্তা করি তো মানে যারা ক্ষমতায় আছেন, আমি সেই জন্য এই এখনকার যে অন্তর্বর্তী সরকার, আমি বলি না ক্ষমতায় আছে, আমি বলি তারা দায়িত্বে আছে। জি, কারণ এটা একটা বড় পার্থক্য আছে। ওনার ক্ষমতায় নেই, ওনারা দায়িত্বে আছে। দায়িত্বটা কি? দায়িত্বটা হচ্ছে যেন একটা নির্বাচনের মাধ্যমে ক্ষমতাটা জনগণের প্রতিনিধিদের কাছে, নির্বাচিত প্রতিনিধিদের কাছে দেওয়া যায়। তার পথে, সেই পথে যাওয়ার পথে কতগুলো বাধা আছে। বাধাগুলো কি? বাধাগুলো হচ্ছে এই যে প্রতিষ্ঠান নেই, নির্বাচনী ব্যবস্থা ধ্বংস হয়েছে, সংবিধানকে যেইভাবে রাখা হয়েছে সেটা এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে গেলে আপনি জবাবদিহিমূলক ব্যবস্থা তৈরি করতে পারবেন। এগুলিও তো আমাদের শিক্ষার 16 বছরে। তো এই বাধাগুলি আসুন অতিক্রম করি, বাধাগুলিকে সরাই, যেন আমরা নির্বাচনে যেতে পারি। কারণ ওই জায়গায় যেতে হবে আমাদেরকে। নির্বাচনই শেষ কথা নয় কিন্তু, কারণ কি জানেন, গণতন্ত্র অর্জন করা যতটা কঠিন, তার চেয়ে অনেক কঠিন গণতন্ত্র রক্ষা করা। গণতন্ত্র রক্ষা প্রতিদিনের সংগ্রাম। তো ফলে নির্বাচনটাই যেন লক্ষ্য হয়ে না ওঠে আমাদের। নির্বাচন প্রয়োজনীয় উপাদান, পথ, কিন্তু লক্ষ্যটা কি? একটা গণতান্ত্রিক সমাজ।
মানুষের অধিকার। তবে এটা আশাবাদী যে আমরা ওই সংখ্যার জায়গাটাকে সরে এসেছে 2025-এর মধ্যে প্রফেসর ডক্টর ইউনূস যেটা বলেছেন যে নির্বাচন দেওয়ার একটা সার্বিক কর্মপরিকল্পনা চলছে। তবে মানুষ বা যারা রাজনীতি করে তারা একটা রোড ম্যাপ হয়তো চায়, সে রোড ম্যাপ দিয়ে দিলে হয়তো বা আরেকটু বেশি আশ্বস্ত হয়ে যেতে পারতো যে এইটা সরকারের বিষয়। সরি আমি একটু ইন্টারাপ্ট করবো, এটা সরকারকে জিজ্ঞাসা করলে হয়তো রোড ম্যাপ। তবে কি রোড ম্যাপ বলতে ঠিক কিভাবে বোঝানো যাবে যে আপনি সব সব স্টেশন, সব পথ, সব কিছু তো সবসময় অনেক কিছু তো কন্টিনজেন্ট। যেমন ধরেন আমি বলি যে আগামী 3 মাসের মধ্যে যদি রাজনৈতিক দলগুলো এইরকম ঐকমত্যে আসতে পারে এবং এরকম একটা প্রক্রিয়া করা যায় যে সংস্কারের একটা বড় অংশ যেগুলি একেবারে বেসিক এগুলি করে ফেলা যাবে, তো 6 মাস পরে নির্বাচন হলে আপত্তি করছে কে? আপনার কি মনে হয় যে অধ্যাপক ইউনূস 6 মাসের চেয়ে বেশি 9 মাস, মানে 6 মাসের বেশি থাকতে চাচ্ছেন, 9 মাসের বেশি 5 বছর? তা তো নয়। এটা তো উনি বারবার বলেছেন, ইকোনমিস্টের সাথে বলেছেন যে এটা আমার কাজ না, মানে এই অর্থে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে, আমি করছি, আমি আবার ফিরে যাব। সেই অর্থে জায়গাটা হচ্ছে যে মানে এই দায়িত্বে যারা আছেন তারা সরতে চাচ্ছেন না, যারা রাজনৈতিক দল তারা দায়িত্ব নিতে চাচ্ছেন বা ক্ষমতায় যেতে চাচ্ছেন, এরকম কিন্তু প্রতিপক্ষ না। এই জায়গার থেকে আমরা যদি এই মাইন্ডসেট থেকে বের হয়ে আসি তাইলে আমরা বুঝতে পারবো যে সবাই ওই চেষ্টা করছে, পথটা বের করতে হবে যে কি করে আমরা একত্রে গিয়ে ওইখানে। নিশ্চয়ই। আমি একেবারে শেষ করলাম এটি বলে, যেটি আপনি বললেন চমৎকার কথা, প্রফেসর ডক্টর ইউনূস কিন্তু কোনোভাবেই এই 6 মাস 9 মাস তিনি তার একটি মুহূর্ত সময় বেশি নিতে চান না। সংস্কার বা অন্যান্য যে কার্যক্রমগুলি শেষ হলে তিনি জনগণের নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে চান। প্রফেসর ডক্টর আলী রিয়াজ, আপনাকে দারুণভাবে ধন্যবাদ জানাই। সবশেষে একটা কথা বলতে চাই যে সংস্কার নির্বাচনকে আমরা যাতে মুখোমুখি না করে দেশের মধ্যে ছাত্র জনতা রাজনৈতিক দলগুলোর যে অবস্থান রয়েছে সে অবস্থানকে যাতে কোনোভাবে আমরা এমন কোনো পরিস্থিতি তৈরি না করি যাতে এই পতিত সরকারের যারা প্রেতাত্মারা রয়েছেন তারা কোনো আশ্রয় প্রশ্রয় পেয়ে যায়। তবে একটা বিষয় সেটি সঠিক, সেটি হচ্ছে কি আমরা বলতে চাই যে এই জুলাই বিপ্লবে যারা শহীদ হয়েছে তারা জাতির হিরো, তারা সারা জীবন ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। আর এই হত্যাকারীরা, এই জুলুমকারীরা, এই ফেসিস্ট সরকারের যারা দোষর ছিলেন তারা ইতিহাসের আস্থা করে তারা নিক্ষিপ্ত হবেন, এবং সে আস্থা করে যারা নিক্ষিপ্ত হবেন তাদেরকে নিশ্চয়ই রাষ্ট্র সরকার বিচারের মাধ্যমে শাস্তির আওতা আনবেন, এই প্রত্যাশা আমরা করতে চাই। এবং প্রফেসর ডক্টর আলী রিয়াজ, আপনি দেশকে ভালোবেসে দেশের জন্য দেশে এসে যতটুকু করছেন আমি আশা করব যে আপনার এই ভালোবাসাটুকু মানুষের প্রতি অটুট থাকুক এবং মানুষ আপনার প্রতি আস্থা রাখুক। এবং রাজনৈতিক দলগুলো যারা রয়েছে তাদের মধ্যে যদি কোনো মিশ্র প্রতিক্রিয়া থেকে থাকে আপনি মাঝে মাঝে এরকম এসে গণমাধ্যমে আপনার স্পষ্ট কথাগুলো জানালে তাদের মধ্যে হয়তোবা যে একটা টানাপোড়ন তৈরি হয় সে টানাপোড়নটা দূর হয়ে যাবে। যেটি আজকে আপনি বললেন পুনর্লিখন অর্থ এটি নয় যে আমি পুরো বইটা পুরো সংবিধানটা আমি লিখে ফেলব। আপনাকে দারুণভাবে ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন, আপনাদের সবাইকে আমাদের আগামীকাল অনুষ্ঠান দেখার আমন্ত্রণের মধ্যে দিয়ে আমাদের আজকের বিশিষ্ট আলোচক প্রফেসর ডক্টর আলী রিয়াজকে ধন্যবাদ জানিয়ে আমাদের আলোচনা এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সবাই মিলে ভীষণ ভালো থাকবেন।